এটা নিঃসন্দেহে আনন্দের। এবং যারা এই অফার লেটার পেয়েছেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং কাজের মধ্য দিয়েই তারা চাকরি যে পেলেন তাদের যে যোগ্যতা, এটার যথার্থতা তারা নিশ্চয়ই প্রমাণ করতে সক্ষম হবেন, এটাই আমার বিশ্বাস। আমি যেটা বলতে চাইছি, টিএসআর আমাদের ত্রিপুরা পুলিশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। বিশেষ করে আমাদের ত্রিপুরায় যখন সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য শুরু হলো, ত্রিপুরা পুলিশের শক্তি কম ছিল, সীমান্ত এলাকাটা খোলা, বিএসএফ পাহারাদারি করত কিন্তু তাদের সংখ্যাও কম। সন্ত্রাসবাদীরা ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাতেই বাংলাদেশের ভেতরে ঘাঁটি গেড়ে ওখান থেকে ত্রিপুরায় ঢুকে আক্রমণগুলি তারা সংগঠিত করত এবং আক্রমণ সংগঠিত করার পর ওখানে নির্বিবাদে পালিয়ে যেতে পারত। এরকম একটা সমস্যা চলছিল। এই পরিস্থিতিতে ত্রিপুরার সরকার, বামফ্রন্ট সরকার, নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী, দশরথ দেব উপমুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই সন্ত্রাসবাদীদের মোকাবেলার প্রশ্নে কেন্দ্র যাতে যারা সন্ত্রাসবাদ মোকাবেলায় সক্ষম, অভিজ্ঞ এবং সেইভাবে ট্রেন্ড আপ এরকম কেন্দ্রীয় ফোর্স থেকে, বাহিনী থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যক এই বাহিনী পাঠিয়ে ত্রিপুরা সরকারকে সাহায্য করার জন্যে অনুরোধ জানিয়েছিলেন। কারণ তৎকালীন পরিস্থিতিতে ত্রিপুরার যা শক্তি এই নিরাপত্তা বাহিনীর, এটা দিয়ে এটা মোকাবেলা করা কঠিন ছিল। কেন্দ্রীয় সরকার সাহায্য করেনি এটা তো বলা যাবে না, কিন্তু প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে যেই সংখ্যক দেওয়া দরকার এটা তারা দিতে পারছিলেন না। এবং একটা সময়ে যেটা ধীরে ধীরে উপলব্ধিদের মধ্যে আসতে শুরু করলো যে কেন্দ্রে যে সরকার, তারা তো বামফ্রন্ট সরকারকে পছন্দ করে না, আর এই সন্ত্রাসবাদীদের কার্যকলাপের মধ্য দিয়ে বামফ্রন্ট সরকারের সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরির সুযোগ আছে, খুব বিক্ষোভ হচ্ছে। কাজেই এটাকে পলিটিক্যালি এক্সপ্লয়েট করাও একটা লক্ষ্য যে ছিল না তা না, কিন্তু এটাকে বলা যায় মানে প্রকাশ্যে না এনে কেন্দ্রীয় সরকার উপযুক্ত সংখ্যক সিকিউরিটি বাহিনী পাঠিয়ে যেভাবে রাজ্য সরকারকে সন্ত্রাসবাদীদের মোকাবেলার জন্যে সাহায্য করা দরকার ছিল সেটা করছিল না। এই পরিস্থিতিতে বামফ্রন্ট সরকার ত্রিপুরা স্টেট রাইফেলস এটা তৈরি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, ঐতিহাসিক সিদ্ধান্ত। তখন আমাদের পক্ষে এটা বোঝা কঠিন ছিল। একটা ব্যাটালিয়ন দিয়ে তারা শুরু করে এবং সম্ভবত শেষ পর্যন্ত সেই সরকার থাকার সময়ে দুটো ব্যাটালিয়ন করেছিলেন, যদি আমার ভুল না হয়। তারপরে তো সেখানে সরকার চলে গেল, নূতন সরকার আসলো। তারা, আমার ধারণা, প্রথম ব্যাটালিয়ন তৈরি করেছিল বামফ্রন্ট সরকার, সেকেন্ড ব্যাটালিয়ন তৈরি করেছে কংগ্রেস যুব সমিতির সরকার, ইফ মাই মেমোরি ডাজ নট গো রং। এর পরবর্তী সময়ে এই সরকার চলে গেল, মানুষ পরাস্ত করল।
দশরথ দেবের নেতৃত্বে সরকার আসলো, তখন তারা আবার নূতন করে সেখানে এই বাহিনীটাকে স্ট্রেংথেন করার চেষ্টা করতে থাকেন। কারণ থার্ড লেফট্রন গভর্নমেন্ট আসার পর সন্ত্রাসবাদীদের আক্রমণের ব্যাপকতা এবং তীব্রতা এটা বাড়তে থাকে। সেই পরিস্থিতিতে কেন্দ্র থেকে যেভাবে সাহায্য আগেও পাওয়া যায়নি, তখনও সেভাবে পাওয়া যাচ্ছিল না। বিএসএফের স্ট্রেংথ খানিকটা বাড়িয়েছিল। সেই পরিস্থিতিতে সরকার তার আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও টিএসআর বাহিনী নূতন করে তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করে। দেখতে দেখতে 5 বছর চলে যায়। আমার ধারণা সেই সময় 1-2টা নতুন ব্যাটালিয়ন হয়তো তৈরি করার যে প্রক্রিয়াগুলি সম্পন্ন করে এগিয়েও যাচ্ছিল। সবটা খুব মানে এক্স্যাক্টলি এই মুহূর্তে ছট করে আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না। আমি যদি আগে জানতাম তাহলে তথ্যাদি সংগ্রহ করে নিয়ে হয়তো বলতে পারতাম। সবটা আমার স্মরণশক্তি থেকে বলবার চেষ্টা করছি। এর পরবর্তী সময়ে আমাদের চতুর্থ বামফ্রন্ট সরকার আসলো, এবং তখন আমরা যেটা দেখলাম যে সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য, দুটি সন্ত্রাসবাদী সংগঠন এনএলএফটি এবং টাইগার ফোর্স, এটা ব্যাপকভাবে ব্যাপকরাও আক্রমণ। এবং এনএলএফটি তো মানে মনে হয়েছিল যে তারা যেন এলাকা ভাগ করে নিয়েছে, একদিকে টাইগার ফোর্স আরেকদিকে এনএলএফটি। তো এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সাহায্যের প্রশ্নে বিরোধিতা না করলেও মৌখিক, কার্যকরী ক্ষেত্রে সেভাবে সাহায্য করছিলেন না। তো আমরা বুঝতে পারছিলাম। এবং এই পরিস্থিতিতে রাজ্য সরকার চতুর্থ বামফ্রন্ট সরকারের সময় থেকে ব্যাপক একটা উদ্যোগ গ্রহণ করে শেষ পর্যন্ত সেখানে সব মিলে 12 থেকে 13টা ব্যাটালিয়ন এটাকে তোলার চেষ্টা হয়। এবং এই যে টিএসআর ব্যাটালিয়ন, এটা রিক্রুটমেন্টের পর তাদের স্পেশাল ট্রেনিং ত্রিপুরার বাইরে নিয়ে করাতে হতো। এই ট্রেনিংটা ত্রিপুরায় করার ব্যবস্থা ছিল না। এই বামফ্রন্ট সরকার এই ত্রিপুরাতেই এই টিএসআর ব্যাটালিয়নের যে হেডকোয়ার্টারগুলো, তার মধ্যে একটা হেডকোয়ার্টারকে আইডেন্টিফাই করে এই স্পেশাল ট্রেনিংটা দেওয়ার জন্য সেই ব্যাটালিয়ন হেডকোয়ার্টারটাকেই সেখানে চিহ্নিত করে তাকে সেভাবে ডেভেলপ করার চেষ্টা হয়, যেটা অবিভক্ত কমলপুর মহকুমার মধ্যে। এবং পরবর্তী সময়ে এখানে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে তাদের এলাকার এই জাতীয় সমস্যাগুলো মোকাবেলা করার জন্য এই জাতীয় যে ব্যাটালিয়ন তারা রেইজ করতেন, তাদের স্পেশাল ট্রেনিংয়ের জন্য তারা ত্রিপুরা সরকারের তৈরি করা এই স্পেশাল ট্রেনিং সেন্টারে তারা লোক পাঠাতেন। এর থেকে বুঝতে পারছেন আমি কেন কথাটা বললাম, যে আমাদের এই সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের যে অগ্রগমন, তার যে ডেভেলপমেন্টটা কোন স্তরে গেছে। এবং শূন্য পদ, একটা বাহিনীতে তো পদ শূন্য হতেই পারে, স্বাভাবিক। এই শূন্য পদ বেশি দিন যাতে পড়ে না থাকে, এটা খুব তাড়াতাড়ি ফিল আপ করার চেষ্টা করা, এটা বিভিন্ন স্তরে, একেবারে ডাইরেক্ট যে মানে প্রথম যে জোয়ান সেখান থেকে আরম্ভ করে তার টপ লেভেল পর্যন্ত। তো এরকমই যে প্রশ্নটা আপনারা তুললেন, সেই জায়গাতে বিভিন্ন বাহিনীতে যে শূন্য পদগুলো তৈরি হয়েছে, এটা হয়তো 1 বছর, 1.5 বছর বা 3 বছর তৈরি হওয়া, এগুলি ফিল আপ করার জন্য তৎকালীন বামফ্রন্ট সরকার উদ্যোগ গ্রহণ করে। এবং এই যে ইন্টারভিউ যে প্রসেসটা, এটা একটা লং রান প্রসেস টিএসএফ। সেই প্রসেস কমপ্লিট করার পর যে সিলেকশন করার যে তাদের কমিটি, তারা এগুলি ফাইনাল করে একটা জায়গায় চলে এসছে। এবং পরিস্থিতিটা এরকম যে এটা অল্প সময়ের মধ্যেই তাদেরকে হয়তো সেখানে অফার লেটার দিয়ে কাজে নিয়োগ করা হবে। কাজে নিয়োগ করলেই তো তারা চট করে কাজে নামতে পারবে না, কারণ তাদের ট্রেনিং করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এরকম পরিস্থিতিতে 18 ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেল। সেই প্রক্রিয়া শুরু হওয়ার কারণে বামফ্রন্ট সরকার সচেতনভাবেই, যদিও এই গোটা প্রসেসটার সঙ্গে যারা লিঙ্কড আপ ছিলেন, তাদের যারা নেতৃত্ব, এটা পুলিশ প্রশাসনের লোক নেই,
তারা কিন্তু মানে চাইছিলেন যে এদের সমস্ত পদ্ধতি প্রকরণ মেনে এই ভোটের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই আমরা যেহেতু এটা কমপ্লিট করে ফেলেছি, তাদেরকে তো রিক্রুট করে ট্রেনিংটা করিয়ে নিলে আমাদেরই সরকারেরই সুবিধা হবে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবেলা করার প্রশ্নে। কিন্তু বামফ্রন্ট সরকার কনসিয়াসলি মানে সিদ্ধান্ত নিলেন যে যেহেতু প্রক্রিয়াটা শুরু হলো, যদিও টিএসআর বাহিনীর সদস্যদের সিলেকশন করার প্রক্রিয়াও এই প্রক্রিয়া শুরুর আগেই সম্পন্ন হয়েছে, তা সত্ত্বেও আমাদের বুঝে একটু অপেক্ষা করাই ভালো। কারণ অহেতুক এটা এখন করতে গেলে নানা রকমের প্রশ্ন উত্থাপিত হবে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। আইনগত দিক থেকে হয়তো সেটা তেমন কোনো সমস্যা তৈরি নাও করতে পারে। কাজে এই দিক থেকে সেখানে বামফ্রন্ট সরকার নিয়োগটা করলো না। তাদের একটা মানে এই ধারণা ছিল ভোট শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে, ফলাফল বেরোবে, সরকার তৈরি হবে, তার পরবর্তী সময় যেহেতু সবগুলি রেডি হয়ে আছে, এরকম আরো অন্যান্য বিভিন্ন দপ্তরও ছিল, সবগুলি আস্তে আস্তে সেখানে নিয়োগের তাদের যে কাগজপত্র সেগুলি দেওয়া যাবে। একটু ধৈর্য করতে হবে, কয়েক মাসের ব্যাপার। কিন্তু ভোটের ফল তো অন্যরকম হলো। কিন্তু অন্যরকম হলেও আমাদের ধারণা এরকমটা ছিল না যে নতুন সরকার এসছে বলে আগের সরকার এই টিএসআর সহ অন্যান্য বিভিন্ন দপ্তরে নিয়োগ করার প্রক্রিয়াগুলি সম্পন্ন করে যারা চাকরি পেতে পারেন যোগ্য প্রার্থী, তাদের যে সিলেকশনটা করে গেছেন এটা একেবারে বাতিল করে দেবেন।